শীতকালীন ঝড়ের আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। শনিবার থেকে দেশটিতে ৯,০০০-এর বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। এমন পরিস্থিতিতে বিমানবন্দরে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ৪ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হয়েছে নিউ ইয়র্কে। জারি করা হয়েছে জরুরি সতর্কতা। দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুন। সৃষ্টি ঘটকের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে তীব্র তুষার ঝড়ের পূর্বাভাস আগেই দিয়েছিল দেশটির আবহাওয়া বিভাগ। পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্ক ও নিউ জার্সি রাজ্যে আঘাত হানে তুষারঝড় ডেভিন। নিউ ইয়র্ক রাজ্যে ব্যাপক তুষারপাত হয়েছে। রাজ্যের রাস্তাগুলোতে ভারী তুষারপাতে কয়েক ইঞ্চি বরফের স্তর জমে গেছে। বরফের পরিমাণ বেশি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে গত ৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে এবছর। তুষারঝড়ের প্রভাব পড়েছে বিমান চলাচলে। সারা দেশে হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে, দেরিতে ছেড়েছে আরও কয়েক হাজার ফ্লাইট। এসব তথ্য দিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার। এদিকে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে এই তুষারপাত শনিবার পর্যন্ত চলবে। এ অবস্থায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। অরিসুল ইসলাম, ৭১। ৩ দিনের ভারী বৃষ্টিপাতে দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে হঠাৎ বন্যা ভূমিধস হয়েছে। বৃষ্টি কমে যাওয়ায় মাটি খনন ও ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে শুরু করেছে এলাকাবাসী। ঝড়ের কবলে পড়েছিল লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্বের সান গ্যাব্রিয়েল পর্বতমালা শহর রাউটউড। ৫,০০০ মানুষের এই শহরে এখন ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন নিরাপত্তা পরিদর্শকরা। জাতীয় আবহাওয়া অফিস জানিয়েছে লস অ্যাঞ্জেলেসে ৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আর শহরের পূর্বে নিম্নাঞ্চলে ১২ ইঞ্চি বা তার বেশি বৃষ্টিপাত হয়েছে। রাউটউড শহরের বাড়িঘর এবং যানবাহন কাদার নিচে আটকে গেছে। আটকে থাকা রাস্তাগুলো পরিষ্কার করতে শুরু করেছে পৌরকর্মীরা। প্রাকৃতিক বিপর্যয়ের বছর ছিল ২০২৫। এবছর চরম আবহাওয়া এবং প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী হয়েছে সারা বিশ্ব। ছিল চরম তাপপ্রবাহ, বন্যা, ঘূর্ণিঝড় এবং দাবানল। মূলত জলবায়ু পরিবর্তনের কারণেই চরম আবহাওয়া দেখেছে পৃথিবীর মানুষ। বছরের উল্লেখযোগ্য সব প্রাকৃতিক দুর্যোগের কথা জানাচ্ছেন আফসানা শাওন। বছরের শুরুতেই জানুয়ারির ২৭ তারিখ ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে আঘাত হানে ঝড় হারমেনিয়া। বিভিন্ন এলাকায় এই ঝড়ের প্রভাবে কয়েকদিন ধরে বন্যা চলেছে। ফেব্রুয়ারির শুরুতেই জাপান ও দক্ষিণ কোরিয়া পড়ে রেকর্ড ভাঙা তুষারপাতের কবলে। জাপানের হোক্কাইডোতে ১২ ঘন্টায় ১২৯ সেন্টিমিটার তুষারপাত হয়। মার্চের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানে শক্তিশালী টর্নেডো। প্রাণ হারান ৩৬ জন, ধ্বংস হয় বহু ঘরবাড়ি। মার্চের শেষের দিকে বলিভিয়ায় দেখা দেয় বন্যা। টানা বৃষ্টির কারণে এই বন্যার কবলে পড়ে দেশটি। বন্যায় প্রাণহানি হয় ৫০ জনেরও বেশি মানুষের। ঘরহারা হয় দেশটির ১ লাখেরও বেশি মানুষ। মে মাসের মাঝামাঝি সময়ে বন্যা দেখা দেয় আর্জেন্টিনায়। বন্যার ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয় প্রশাসন। দমকল কর্মীরা বলেছিলেন রাজধানী বুয়েন্স আয়ার্সে বহু বছর এমন বন্যা দেখেননি তারা। জুলাইয়ের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে দেখা দেয় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। প্রাণ যায় ১০০রও বেশি মানুষের। তাদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু। আগস্টের মাঝামাঝি এসে ভারতের কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে যান অনেক পুণ্যার্থী, আর পাকিস্তান অংশে প্রাণ হারান ৮০০র বেশি মানুষ। এই পরিস্থিতি চলেছে ১ সপ্তাহেরও বেশি সময় ধরে। সেপ্টেম্বরের শেষের দিকে ফিলিপাইনে আঘাত হানে টাইফুন রাগাসা। এর প্রভাবে বিভিন্ন এলাকায় ভূমিধস হয়। রাগাসার আঘাতে প্রাণ যায় ১৭ জনের। এরপর অনেকদিন ধরে বন্যার কবলেও ছিল দেশটি। অক্টোবরের শেষের দিকে ক্যারিবীয় দ্বীপে আঘাত হানে ৫ মাত্রার হারিকেন মেলিসা। সেখানকার ইতিহাসে এটাই ছিল সবচেয়ে শক্তিশালী ঝড়। জামাইকার তাণ্ডব চালানোর পর ৩ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে এটি আঘাত হানে কিউবা ও হাইতিতে। পরে আরও দুর্বল হয়ে এগিয়ে যায় ডমিনিকান রিপাবলিকের দিকে। নভেম্বরের শুরুর দিকে ফিলিপাইনে আঘাত হানে টাইফুন কালমেগি। এর প্রভাবে ফিলিপাইনে মারা যায় ১৮৮ জন। এরপর এটি ভিয়েতনামে আঘাত হেনে আরও অন্তত ৫ জনের প্রাণ নেয়। নভেম্বরে প্রবল মৌসুমি ঝড় মালাক্কা শুরু হয় থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়। থাইল্যান্ডে ১৭০ জনের প্রাণহানি হয়, মালয়েশিয়ায় মারা যান ৩ জন, আর ইন্দোনেশিয়ায় প্রাণ হারান ৪৩৫ জন। প্রাকৃতিক
প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন 2025 সালে মানুষের জীবনধারাকে চ্যালেঞ্জ করেছে। মানবজাতিকে দেখিয়েছে পরিবেশের প্রতি দায়িত্বশীলতা আর সময়মতো পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ বিপর্যয় এড়ানো সম্ভব নয়। আফসানা শাওন, 71। মিয়ানমারে আজ শুরু হয়েছে সাধারণ নির্বাচনের প্রথম ধাপ। সকাল থেকে ভোট দিতে যাচ্ছেন দেশটির জনগণ। তবে বিতর্কিত এই নির্বাচন ঘিরে অন্যান্য বারের তুলনায় ভোটারদের মাঝে তেমন উৎসাহ দেখা যায়নি। মিয়ানমারের মোট 333টি নির্বাচনী এলাকার মধ্যে সেনা নিয়ন্ত্রিত 263টি এলাকায় নির্বাচন হচ্ছে। অন্যান্য এলাকা সশস্ত্র বিদ্রোহীদের দখলে রয়েছে। সৃষ্টি ঘটকের আরও একটি রিপোর্ট। প্রায় 5 বছর ধরে চলা গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার, দ্বন্দ্ব সংঘাতে বিভক্ত পুরো জাতি। এরই মধ্যে সামরিক জান্তার আয়োজনে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে দেশটিতে। আজ অনুষ্ঠিত হচ্ছে প্রথম ধাপ। সকাল থেকেই ভোট কেন্দ্রে দেখা যায় ভোটারদের উপস্থিতি। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগের নির্বাচনগুলোতে যে ধরনের উৎসব মুখর পরিবেশ ও উদ্দীপনা দেখা যেত, এবার তার ছিটে ফোঁটাও নেই। নির্বাচনের পেছনে দেখা হচ্ছে অসৎ উদ্দেশ্য। বিশ্লেষক ও অধিকার কর্মীদের মতে মূলত জান্তা সরকারের ক্ষমতাকে বৈধতা দিতেই এই ভোটের আয়োজন করা হয়েছে। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর এটি প্রথম কোনো নির্বাচন হচ্ছে মিয়ানমারে। তবে প্রধান বিরোধী দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সহ বেশিরভাগ শক্তিশালী দলকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলো এই নির্বাচনকে একটি সাজানো নাটক হিসেবে বর্ণনা করে আসছে। ধরেই নেওয়া হচ্ছে সেনা সমর্থিত ইউএনডিপি নির্বাচনে জয়ী হবে। অথচ 2020 সালের নির্বাচনে মাত্র 6% আসন পেয়েছিল দলটি। একদিকে সংঘাত কবলিত এলাকাগুলোতে খাদ্য ও ত্রাণের তীব্র সংকট, অন্যদিকে ধরপাকড় ও দমনপীড়নের ভয়ে সাধারণ ভোটারদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। অনেক নাগরিকই মনে করছেন এই নির্বাচন কেবল জান্তা প্রধান মিং অং হ্লাইয়ের ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটি মাধ্যম ছাড়া আর কিছুই নয়। নির্বাচনটির প্রতি জনসমর্থন রয়েছে বলে জান্তা সরকার দাবি করলেও জাতিসংঘ, পশ্চিমা দেশগুলো এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন একে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। ভোট গ্রহণের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে 11 জানুয়ারি আর তৃতীয় ধাপ 25 জানুয়ারি। জানুয়ারির শেষে ফল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। সৃষ্টি ঘটক, 71। অধিকৃত পশ্চিম তীরের কাবাতিয়া শহরে ইসরায়েলি বাহিনী ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে। সেই সাথে বাড়ি দখল, গণগ্রেপ্তার এবং পূর্ণ কারফিউ জারি করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে পরিচালিত এই অভিযানের দ্বিতীয় দিনে শনিবার শহরের প্রবেশ পথগুলো সিলগালা করা হয়। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, একাধিক আবাসিক বাড়িকে সাময়িকভাবে সামরিক জিজ্ঞাসাবাদ কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। ফলে সেখানকার পরিবারগুলোকে ঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। এই অভিযান শুরু হয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস দেওয়ার নির্দেশের পর। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা কাবাতিয়ার আরও এলাকায় তল্লাশি চালাবে, চিহ্নিত ব্যক্তিদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের চেষ্টা করবে। ওয়াফা জানায়, একই দিনে রামাল্লাহ এবং হেব্রনের আশেপাশের কয়েকটি গ্রামেও ইসরায়েলি অভিযান চালানো হয়। হেব্রনের কাছে দুয়া, আবদা এবং ইমরিশ এলাকা থেকে অন্তত 8 জনকে আটক করা হয়েছে। শান্তি চুক্তি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকের আগের দিনই কিয়েভে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার কিয়েভ ছাড়াও ইউক্রেনের বিভিন্ন অংশে হামলা চালায় রুশ বাহিনী। ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়া অন্তত 500টি ড্রোন এবং প্রায় অর্ধশত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কিয়েভের বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। রাশিয়া এমন সময় এই হামলা চালানো যখন যুদ্ধ শেষ করতে চুক্তির প্রস্তুতি নিতে ট্রাম্পের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন জেলেনস্কি। রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকে বসার কথা রয়েছে তাদের। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত এনেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা12 দিকে এই ভূমিকম্প আঘাত হানে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। দেশটির জাতীয় ভূমিকম্প কেন্দ্র এনসিএস বলছে, ভারতের মেঘালয়ের শিলং থেকে প্রায় 135 কিলোমিটার দূরে 4.4 মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে। একই দিন তাইওয়ানের উত্তর পূর্ব উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে 7 মাত্রা শক্তিশালী এক ভূমিকম্প হয়। এই ভূমিকম্পেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী ইলিয়ান কাউন্টির উপকূলীয় এলাকায় শনিবার স্থানীয় সময়ে রাত 11টা5 সাগরে ওই ভূমিকম্প আঘাত এনেছে। ভূপৃষ্ঠ থেকে 73 কিলোমিটার ভূগর্ভে সাগরে ওই ভূমিকম্প উৎপত্তি হয়। এই ভূমিকম্পে রাজধানী তাইপের বিভিন্ন ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পের আতঙ্কে স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসে।
এবং এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।